স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। তোবা গ্রুপের শ্রমিকদের জুলাই মাসের বেতন ও 3 মাসের ওভারটাইম দেওয়া হচ্ছে আজ। ঈদ বোনাস দেওয়ার ব্যাপারেও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। আজ আমরা আলোচনা করব তোবা শ্রমিকদের বেতন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বা বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। জনাব সুলতান উদ্দিন আহমেদ, জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি যখন কিছুক্ষণ পরে বিজিএমএ ভবনের সামনে শ্রমিকদের প্রায় 1400 শ্রমিকদের তোবা গ্রুপের আজ বেতন দেওয়া হবে, যে জুলাই মাসের বেতন। এই সমস্যাটা বেশ আগে, ঈদের আগে থেকে শুরু হয়েছে এবং এই সমাধানটা হয়তো আজকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সমস্যা যখন হয়, সমাধান হয় অনেকটা আপহিবের মাধ্যমে, অনেকটা আলোচনা, অনেকটা এক ধরনের অসন্তোষের মাধ্যমে হয়। কেন এটা আসলে এই সমস্যার সমাধানগুলো আমরা খুব সিস্টেম্যাটিক পরিকল্পনা মাফিক করতে পারছি না? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হলো এই ঈদে ডিজিএফআই থেকে বিজেএমইতে একটা চিঠি দেওয়া হয়েছিল প্রায় 850 ফ্যাক্টরির নাম দিয়ে যে এরা এই ঈদে বেতন ভাতা ঠিকমতো দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, তোবা গ্রুপ এবং সেগুলো কিন্তু আপনি দেখেন এখন 3600-র মতো ফ্যাক্টরি আমাদের রানিং আছে 5000 ফ্যাক্টরির মধ্যে, মেম্বারের মধ্যে। সেখানে 3599টা ফ্যাক্টরি কিন্তু সামহাও পিছনেও রক্তক্ষরণ অনেকেরই আছে, ব্যাংকের থেকে লোন করে, কেউ হয়তো গাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে। কারণ আমরা সবাইকে বলছি আমাদের একটাই কথা, সেটা হলো যদি শ্রমিক থাকে, ফ্যাক্টরি থাকে, শ্রমিক থাকে, তাহলে তার পাওনা দিতে হবে। কিভাবে দিবে সেটা প্রশ্ন না, কষ্ট করে হলেও দিতে হবে। এবং মালিকরাও জানে যে তাকে দিতে হবে, না দিলে তো সেই ঈদের পরে আবার ফ্যাক্টরিটা চালাতে পারবে না। বা এই মাসের বেতন যদি আমি না দিই, তাহলে নেক্সট মান্থে তো আমার ফ্যাক্টরি চলবে না, শ্রমিকরা তো কাজ করবে না। পয়সা না পাইলে কেন কাজ করবে? এটাই স্বাভাবিক। এগুলা কোনো মানে কারো প্রতি দয়াও না, দাক্ষিণ্যও না। তোবার ব্যাপারটা একটু অন্যরকম, যেহেতু তোবার মালিক জেলখানায় অ্যারেস্ট ছিলেন। আচ্ছা, এখন ব্যাংক যদি টাকা না দেয় তাহলে উনি টাকা পাবে কোথায়? এখন ওনার যখন ফ্যাক্টরি পুরে নভেম্বর মাসে, তখন ওনার এই ফ্যাক্টরি তো লায়াবিলিটি ছিল। আচ্ছা, তো ব্যাংকে যদি আমার গচ্ছিত টাকা থাকে, তখন আমি যদি আপনাকেও 50 লাখ টাকার চেক দিয়ে দিই, আপনি যে টাকাটা নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আমার লোন করে টাকা নিতে হয়, তখন কিন্তু আমাদের ব্যবসাটা একটু মালিক কেন্দ্রিক। একজন 5 জন ডাইরেক্টর থাকলেও যে লোকটা ব্যাংকে যায় সেই কিন্তু ব্যাংকে কনভিন্স করতে পারবে, যে লোকটা ফ্যাক্টরি চালায় সেই তার শ্রমিককে কনভিন্স করতে পারবে। এটাই হলো আমাদের নেচার বিজনেসের। বায়ারের কাছে যে যায় দেখে সে বায়ারের সাথে হ্যান্ডেল করতে পারবে। এই ফ্যাক্টরিটাও কাজ চলছিল। তোবার মালিক কিন্তু আরো কয়েক মাস আগে অ্যারেস্ট হয়েছে এবং আমরা কিন্তু ঈদের আগে, রোজা শুরু হওয়ার সাথে সাথেই আমরা সরকারকেও চিঠি দিয়ে জানিয়েছি, লেবার মিনিস্ট্রিকে জানিয়েছি যে এখানে প্রবলেম হতে পারে। ধন্যবাদ জনাব আহমেদ। আমি আপনার ফিরে আসবো। জনাব সুলতান উদ্দিন আহমেদ, আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই যে সমস্যার সমাধানগুলো হচ্ছেন, যেটা মালিক পক্ষ বলছেন যে তোবা গ্রুপের যে মালিক উনি জেলখানায় ছিলেন বা এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো ব্যবসা মালিক কেন্দ্রিক, এর ফলে অনেক সিদ্ধান্তই মালিকের অনুপস্থিত হয় না। তাহলে আসলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, গার্মেন্টস ফ্যাক্টরি বিশেষত, এখানে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি যেখানে মালিকের অনুপস্থিতি একেবারে এরকম বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা আছে? ধন্যবাদ। আমি বলবো যে সিদ্দিক ভাই যেটা প্রথমে শুরু করেছিলেন, যে অনেকগুলো কারখানা সম্পর্কে এই তথ্য ছিল যে মজুরি দিতে পারবে না বা না দেওয়ার আশঙ্কা থাকে। এখানে এই মৌলিক একটা বিষয় নিয়ে আমাদের কিন্তু প্রথমে দৃষ্টিপাত করতে হবে যে মজুরি না দেওয়ার আশঙ্কা থাকবে কেন। একজন শ্রমিক কাজ করবে এবং শিল্পের প্রথম থেকেই এটা প্রচলিত, একদম আদি যুগ থেকেই, যে শ্রমিক তার একটা নির্দিষ্ট সময়ের পর তার মজুরিটা পাবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু একটা কারখানা চালাতে গিয়ে সবকিছুই অগ্রিম দিয়ে বা নগদ দিয়ে ক্রয় করি, শুধু শ্রমিকের শ্রমটা ছাড়া। যে ঘরটায় কারখানা চলতেছে সে ঘর ভাড়া অগ্রিম দেওয়া হচ্ছে, আচ্ছা, মেশিনপত্র অগ্রিম কিনে নেওয়া হচ্ছে, কাঁচামাল কিনে নেওয়া হচ্ছে। কিন্তু শ্রমিকের শ্রমটা হচ্ছে শ্রমিক 1 মাস মজুরি শ্রম দেওয়ার পরে সে মজুরিটা পায়। এটি তো 1 মাসেরই আগে থেকে একটা প্রস্তুতি যে 30 তারিখে মাস শেষ হবে, আমার এই শ্রমিকদেরকে মজুরি দিতে হবে। তাহলে এই যে একটা আশঙ্কা বিরাজ করতেছে সবসময় আমরা দেখতে পাচ্ছি, অবস্থার উন্নয়ন হচ্ছে। সিদ্দিক ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে গত 5 বছর আগের ঈদের আগে যে অবস্থা ছিল এখন সে অবস্থা এখন অনেক নেই, এটা আমি একমত।
কিন্তু তারপরও এই যে ন্যূনতম যে আশঙ্কাটা থাকবে এর মনে রাখতে হবে কিন্তু বর্ধিত মজুরির জন্য এই আশঙ্কা না, কিন্তু পাওনা মজুরির জন্য ন্যূনতম মজুরি, এই একটা মৌলিক ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে নতুন কোনো দাবি দেওয়া হচ্ছে না যে আমার বেতন রোজার মাসের আগে 5,000 টাকা ছিল, আমি রোজার মাসে 6,000 টাকা চাচ্ছি, বাড়তি 1,000 মালিক থেকে পাবে। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা না। আমার যে মজুরিটা নিয়ে নির্ধারিত মজুরি যেটা আমি মজুরি দিচ্ছি সেটা, এই আশঙ্কাটা থাকার কিন্তু কোনো কারণ বিদ্যমান নেই। আচ্ছা, এই আশঙ্কাটা হচ্ছেই এই জন্য যে একটা প্রচলিত সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি হয়েছে যে সবার শেষে হচ্ছে মজুরি পেমেন্ট, ঠিক আছে, এইটা একটি। আর এটাকে যে আপনার কম মজুরি দেওয়ার একটা প্রবণতা সবসময় থাকে, মজুরি বিভিন্নভাবে কর্তনেই থাকে, কিন্তু একদম মজুরি না দেওয়ার ব্যাপারটা কিন্তু এটি কোনো মতেই তো গ্রহণীয় না। এই 1 মাস আগের প্রস্তুতি নিয়ে কিন্তু এটি শেষ করা যায়। জি জি জি, জনাব রহমান, জি আপনি যদি কম দেওয়ার প্রবণতা থাকে না, কারণ যাকে আমি চাকরি দিলাম তাকে সেই রেট অনুযায়ী আমাকে তাকে বেতনটা দিতে আমি হবে, আপনাকে এটাই বলছি, স্বাভাবিক। সাধারণভাবে আর সমাজে এই বছর সমাজে যেটা বলছেন। একটু আশঙ্কা ছিল আপনাকে বলি, সেটা হলো যে যেহেতু ঈদটা হচ্ছে একই মাসে 2টা বেতন দিতে হচ্ছে, এখন এই অলমোস্ট প্রায় অনেক সময় 20 দিনের বেতন। খুব আবার নতুন অভিজ্ঞতা না এখন আসলে। কেউ 15 দিনের বেতন দিছে, কেউ 20 দিনের দিছে, কেউ দিতেই পারবে না হয়তো। কারণ আমাদের ব্যবসাটা হলো এমন যে আমি মালটা এক্সপোর্ট করলে তারপরে আপনার ব্যাংকে টাকাটা পেমেন্ট, বায়ার পেমেন্ট করলে ব্যাংকে আসবে, তারপরে আমি পাবো। এখানে একটু আশঙ্কা সবসময় থাকে, কারণ যদি আমার 2 দিন পরে আসে তাইলে আমি অন্য সময় হইলে আমি 2 দিন পরে কিন্তু বেতনটা দিতে পারতেছি আমার শ্রমিকের সাথে, যদি আমার ওই রকম আন্ডারস্ট্যান্ডিং থাকে। কিন্তু এইখানে ঈদের ছুটি হয়ে যাবে, যদি একদিনও দেরি হয় তাহলে কিন্তু আর আমি পরের দিন দিতে পারছি না, এই জন্যই আশঙ্কাটা থাকে, এখন আর কিছু না। এখানে আমি সিদ্দিক ভাইয়ের কাছে আসি। এখনকার দিনে বেতন দিব না এটা এটা আশা করা এটা যায় না, আমি এবং বলি- আমরা এটা কল্পনাও করি না। আশা তো দূরে থাক, আমরা এটা কল্পনাও করি না, আমাদের মালিকরাও এখন এটা কল্পনা করে সেটা না। আমরা তা মনে করি। দিতেই হবে। ধন্যবাদ জনাব আহমেদ, আপনি বলছিলেন, বলুন। এখানে আমি বলতে চাচ্ছি যে এই যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সিদ্দিক ভাই যেটা বললো, শ্রমিকদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, প্রথম কথা হচ্ছে যে আসলে 1 মাসের Understanding থাকতেই হবে, 1 মাসের কারণ বেতন মালিক ছাড়া তো শ্রমিক চলা understanding সম্ভব না। থাকতেই হবে। আমরা যারা একটু বেশি বেতনে চাকরি করি বা তার চেয়ে বেশি বেতনে, তারাও কিন্তু 1 মাসের বেতন ছাড়া চলতে পারবে না। আমরা যদি কেউ বলি যে 1 মাসের বেতন পরের মাসের শেষে পাবে, তাহলে 90 ভাগের ক্ষেত্রে বাংলাদেশে বাড়িওয়ালা নোটিশ দিয়ে দেবে। আর 2 নম্বর হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে এই সমস্যাটা একটা স্থায়ী সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত। আমরা আমাদের সেদিকেই আমাদের থাকা উচিত। সময়োচিত এবং স্থায়ী সমাধানের জন্য মনে করেন বিজিএম যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যদি ঈদের 2 দিন আগে নেওয়া যেত, এখন বলতে পারে যে ব্যাংক এবং এই উদ্যোগটা নেওয়া হচ্ছে অনেকটা আন্দোলনের পরে। এবং না, আন্দোলন না, শুরু না, হয়। না, না, না। আমি এটা শেষ করেছি। ঈদের 2 দিন আগে যদি এই উদ্যোগটা নেওয়া হতো, তাহলে কিন্তু আজকে আমরা এই যে সারা বিশ্বের পত্র পত্রিকা আমাদের দেশে এই যে মানুষ না খেয়ে থাকলো, যে শ্রমিকরা সারা পৃথিবীর মানুষের জন্য পোশাক তৈরি করে, যে শ্রমিকরা এই গার্মেন্টসকে ঘিরেই তো বাংলাদেশের অর্থনীতির সমস্ত আপনার প্রাণবন্ততা তৈরি হচ্ছে, তারা ঈদের দিন না খেয়ে থাকলো এবং সেটা শেষ হলো পুলিশের লাঠিপেটার মাধ্যমে। এটা কিন্তু শেষটা মজুরি নিচ্ছে সবাই, আজকে হয়তো বোনাসও নিচ্ছে, মজুরিও নিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতি যাওয়ার হয়ে গেছে। আপনি যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষতি বলেন, শিল্পের ভাবমূর্তির ক্ষতি বলেন, এত কিছু করার পর কিন্তু ক্ষতিটা তো হয়েই গেছে, যে সবকিছু শেষ হয়েছে পুলিশি লাঠিপেটার মাধ্যমে। 2, আরেকটা যেটা ক্ষতি, শ্রমিকের যে ক্ষতি কিন্তু সেটা হয়ে যাচ্ছে, কারণ শ্রমিক নিচ্ছে ভেঙে ভেঙে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এত কিছুর পরও শ্রমিকের এই কারখানা যে না চলে, তা শ্রমিকের সেই চাকরিজনিত প্রাপ্যটা কোথায় পাবে, এই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। শ্রমিকের কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে না যে কি জনাব হবে। আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব রহমান, আপনার কি মনে হয় জনাব আহমেদ যেটা বলছিলেন যে এক ধরনের ইমেজ, না, ইমেজ সংকট তো অবশ্যই হয়, যে কোনো গন্ডগোলে, যে কোনো সেক্টরে, যে জায়গায় হোক। যখন আমরা image চেষ্টা সংকট করছি তো বাংলাদেশের অবশ্যই গার্মেন্টস হবে। সেক্টরকে ইমেজ থেকে, খারাপ ইমেজ থেকে বেরিয়ে আসতে, তখন কি একটা নতুন ভাবে এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক ঘটনা, কারণ এটা কোনো অবস্থায় হওয়া উচিত ছিল না। ঈদের আগে উনি যেটা বলছে যে ঈদের আগে সলভ করা দরকার ছিল, আমিও ওনার সাথে একমত, যে আমরাও চেষ্টা করেছি। ব্যাংক বলেছিল লাস্ট যেদিন বন্ধ সেদিন টাকা দিবে, কিন্তু শেষ মুহূর্তে 3টার সময় ব্যাংক বন্ধ হয়, তখন বলে যে টাকা দিল না। তারা টাকা দিয়েছে, তারা অন্য একটা ফ্যাক্টরি চলে সেইখানে, এবং ব্যাংকের থেকে এসে তারা বেতন দিয়ে তারা চলে গেছে, কিন্তু এই ফ্যাক্টরিটা সাবকন্ট্রাক্ট করে চলতো। এখানে আরেকটা পিছনে যেতে হবে। আচ্ছা, 10ই জানুয়ারি, 10ই জুন মে মাসের বেতন দেওয়ার কথা। এই 10 জুনে মে মাসের বেতন দিতে পারেনি, কারণ যেহেতু সাবকন্ট্রাক্ট করে চলে, অনেক সময় দেখা যায় যে সাবকন্ট্রাক্ট শেষ করে ওই ফ্যাক্টরি থেকে টাকাটা পেয়ে তারপরে দিতে হবে। সেটা
ফেল করছে, মালিক যেহেতু ছিল না ফেল করছে। আগে কিন্তু 3-4 মাস চলছে মালিকের স্টোর পরে, তখন এরা কাজ বন্ধ করে দিয়েছে। আচ্ছা। এবং সেই 10ই জুনের পরের থেকে কিন্তু আজ পর্যন্ত এই ফ্যাক্টরিতে আর কাজ হয়নি। এখন যেহেতু জুলাই পর্যন্ত ফ্যাক্টরি খোলা ছিল, সেই জন্য জুলাই পর্যন্ত বেতনটা দিয়ে দিচ্ছে। এবং এই দেওয়ার জন্য আর একটা পিঠ আছে। আমরা কিন্তু সবাই বলি যে ঠিক আছে, শ্রমিকের পাওনা দিতেই হবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু এই যে ফ্যাক্টরির মালিক, তার ভুল থাকতে পারে, যাই থাকতে পারে, কিন্তু তার ফ্যাক্টরি পোড়ার পরে সেও কিন্তু আজ পর্যন্ত ইন্স্যুরেন্স ক্লেম পায়নি, তা সেও কিন্তু শেষ হয়ে গেল। এটাও মাঝে মধ্যে একটু আমাদের মাথায় রাখা উচিত। জনাব রহমান, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো এখান থেকে। আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার, খুব শীঘ্রই সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল নিয়ে। আজ আমরা আলোচনা করছি তোবা শ্রমিকদের বেতন নিয়ে। এই মুহূর্তে কারণ বাজারে বিজিএমএ ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী শাওন হাসনাত। সরাসরি চলে যাচ্ছি আমরা শাওনের সাথে কথা বলতে। শাওন, আমরা জানি যে বেলা 2টোর সময় তোবা গ্রুপের শ্রমিকদের বেতন দেওয়ার কথা রয়েছে জুলাই মাসের। এখন বিজিএমএ ভবনের সামনের অবস্থাটা কি আপনি আমাদের বলবেন? বিজেপি ভবনের সামনে এখন আসলে সব শ্রমিকরা বিজেপি ভবনের সামনে জড়ো হয়েছেন। আপনি জানেন তোবার প্রায় 1458 জন শ্রমিক আছেন। আপনি জানেন যে গত 6 এবং 7 আগস্ট বিজেপির পক্ষ থেকে মে এবং জুন মাসের বকেয়া বেতন দেওয়া হয় এবং আজকে 2টো থেকে দেবার কথা হচ্ছে জুলাই মাসের বেতন। আপনি দেখতে পাবেন যে আমার পেছনে অনেক শ্রমিক এখানে জড়ো হয়েছে বিজেপি ভবনের সামনে। তারা সবাই লাইনে দাঁড়িয়েছে। মোটামুটি 12:30টার পর থেকে শ্রমিকরা বিজেপি ভবনের সামনে এসে জড়ো হতে শুরু করেন এবং আপনি দেখতে পাবেন যে এখানে মহিলা শ্রমিকদের জন্য আলাদা একটি লাইন এবং পুরুষ শ্রমিকদের জন্য আলাদা একটি লাইন আছে। তো এখানে আসলে আমি যেটা জানতে পেরেছি, গত 2 মাসের বকেয়া বেতন প্রায় 1495 জন নিল। এই বেতনটির সংখ্যা প্রায় হচ্ছে 1417 জন। কারণ বিজেপি আমাকে যেটা জানিয়েছে, মে এবং জুন মাসের পরে কারখানায় অনেক 15 দিনের জন্য বন্ধ থাকার কারণে ওই সময়টা অনেক শ্রমিক চলে যায়, সেক্ষেত্রে সংখ্যাটা একটু কমে গিয়েছে। তো বিজেপি যে লেবার উইং এর প্রধান শাওন, এখানে যারা যে শ্রমিকরা বেতন নেবেন তাদের কি সশরীরে উপস্থিত থাকতে হবে নাকি তাদের বেতন অন্য কেউ নিতে পারবে? এবং তাদেরকে চিহ্নিত করার উপায় কি? তাদের শুধু আইডি কার্ড দেখালেই হবে? না, এখানে যারা বেতন নেবেন তারা আসলে এখানে মূলত আসলে যারা বেতন নেবেন, এখানে কারখানার যে লগ বই আছে সেখানে প্রত্যেকটি শ্রমিকের পরিচিতি আছে, তাদের সাথে আইডি কার্ড আছে। তো মানে যার বেতন তাকেই নিতে হবে, অন্য কাউকে নেওয়ার সুযোগ নেই। এবং আপনি দেখবেন এখানে মূলত সবাই আইডি কার্ড নিয়ে এসেছেন। আইডি কার্ড দেখিয়ে তারপর তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, তারপর তাদেরকে তাদের পাওনা বুঝে দেওয়া হবে। আসলে জুলাই মাসে বেতনের সাথে এখানে 3 মাসের যে ওভারটাইম আছে সেটাও দেওয়া হবে। জাইদি। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সিদ্দিকুর রহমান এবং জনাব সুলতান আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরেকবার আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী শাওন হাসনাতের সাথে, যিনি সেখানে জানাচ্ছিলেন যে এই মুহূর্তে পরিস্থিতি কি। জনাব সুলতান উদ্দিন আহমেদ, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। প্রতি বছর এবং প্রায় প্রতি ঈদের সামনে এরকম ধরনের সমস্যাগুলো হয়, সেই সমাধানে যেতে হলে আসলে আমাদের করণীয় কি? খুব সংক্ষেপে, যেহেতু সময় কম, আমি শুধু দুটো বিষয় বলতে চাই। একটা হচ্ছে যে দৃশ্যটা আমরা এখন দেখলাম, এটি কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে ভালো লাগতেছে যে বেতন পাচ্ছে তারা, কিন্তু এটা কিন্তু কাঙ্ক্ষিত না। কারণ একজন শ্রমিক যিনি কারখানায় কাজ করেছেন, তিনি বিজিএমই অফিসে লাইন দিয়ে 10 দিন পরে এসে এত কিছুর পরে বেতন নিবে, এটা তো আমাদের কারোর প্রতি কাঙ্ক্ষিত না। হয়তো দাবি করতে পারে বিজিএমই বা সিদ্দিক ভাই যে আমরা বেতন দিচ্ছি, কিন্তু আমাদের উচিত, আমিও বলবো না যেটা কাঙ্ক্ষিত, আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের মানে আইন বলতেছে, প্রচলিত প্রথা সবকিছু বলতেছে যে শ্রমিক তার শ্রমের পয়সা কারখানায় বসে সময় মতো পাবে, এটি হচ্ছে নিয়ম। এর বাইরে কিন্তু আরো জিনিস প্রশ্ন রয়ে গেল, যেমন আমরাই আলোচনা করেছি যে এই কারখানার কি হবে, এই শ্রমিকের কাজ থাকবে কিনা। এখনই বলা হলো যে জুন মাসের পরে শ্রমিকের সংখ্যা কমে গেছে, তাহলে সেই শ্রমিকের চাকরিজনিত প্রাপ্যগুলো পেয়েছে কিনা। এই জন্যই আমার যেটা প্রস্তাব, খুব সুনির্দিষ্টভাবে আমি বলি যে আমাদের এই শিল্পটার আকার যদি আমরা দেখি, এখানে কর্মরত শ্রমিকের সংখ্যা যদি, এর সাথে যত মানুষ যুক্ত, সব মিলিয়ে এটিকে কোনো মতে পিসমিল ভিত্তিতে চালানো যাবে না।
এর একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে, এবং স্থায়ী ব্যবস্থা বলতে আমি প্রথমে মনে করি যে এই শিল্পের জন্য একটি ত্রিপক্ষীয় কাঠামো থাকা দরকার, একটি কমিটি থাকা দরকার, এবং ক্ষমতা সম্পন্ন কমিটি, শুধু আলোচনার জন্য কমিটি না, আলোচনা করলে সুপারিশ করলো তা না, তারা নিয়মিত বসবে, এর অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবে, এবং যে ক্রাইসিসগুলো হবে সেই ক্রাইসিসের ক্ষেত্রে তারা যে সমাধান দিবে সেটি সবাই মেনে চলবে। এটি সরকারের পক্ষ থেকে এক এক সময় এক একটা মন্ত্রণালয় এটা দেখবে, এক একজন মন্ত্রী এটা ডিল করবে, এটা হওয়া উচিত না। এবং ইউনিয়নও কারা প্রতিনিধিত্ব করবে ওখানে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকও প্রতিনিধিত্ব করবে, শ্রমিকও প্রতিনিধিত্ব করবে একদল। সবকিছু কিন্তু হচ্ছে আলাদা আলাদা, বিভিন্ন সময় বিভিন্নভাবে। এটি আমি মনে করি বন্ধ হওয়া দরকার, এটি গেজেট নোটিফিকেশন হওয়া উচিত। এখন কিছু কমিটি আছে বিভিন্ন মন্ত্রণালয়, কিন্তু সেটি সুপারিশ দেওয়া আলোচনার জন্য। এই যে কমপ্লায়েন্স কমিটি বলেন, ক্রাইস, এগুলো আলোচনার জন্য, এটা আলোচনার মধ্যে নেই। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই শিল্পের শ্রমিকের সংখ্যা পৃথিবীর বহু দেশের জনসংখ্যার চেয়ে বেশি, অর্থাৎ এটা রেগুলেটরি বডি ছাড়া হয় না, স্থায়ী রেগুলেটরি বডি ছাড়া। দুই হচ্ছে এই শিল্পের ধরনটাই এমন যে যে কোনো সময় এই শিল্পে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে, কারণ এই শিল্পের স্থাবর সম্পত্তি কম। এই শিল্পের কিন্তু আপনার স্থায়ী যে স্থিতিশীল যে পুঁজি সেটার কিন্তু কম। এই জন্য এখানে একটি সামাজিক নিরাপত্তা তহবিল থাকা দরকার, যে তহবিলে শ্রমিকদের কমপক্ষে 1 মাসের বেতন জমা থাকবে, যে তহবিলে প্রত্যেক বছর শ্রমিকের যেটা প্রাপ্য হয়, যেটা তার চাকরির অবসানে সে পাবে, সেটা সে আপনার টার্মিনেশনই হোক আর তার চাকরি অবসর হোক, সেটা জমা থাকবে। সেটা কিন্তু দুই পক্ষের জন্যই ভালো। শ্রমিক একদম নিশ্চিত থাকবে যে তাকে কোনোদিনই বঞ্চিত হতে হবে না, তাকে কোনোদিন বিজিএম অফিসে লাইন নিতে হবে না, অনশন করতে হবে না, এবং তার চাকরির অবসান হলে সে যেটুকু আছে সে পাবে। আবার মালিকও তার যে কোনো ক্রাইসিসে তার একটা তহবিল আছে, সেখান থেকে সে শ্রমিকের পাওনা দিতে পারবে। এই ব্যাপারে নিশ্চিত। জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব রহমান, আপনার কি মনে হয় আমরা যদি ভালো সমাধান, স্থায়ী সমাধান করে যেতে চাই তাহলে কি করা উচিত? আমি সুলতান ভাইয়ের সাথে একমত যে একটা জায়গা থাকা উচিত যেখানে একটা স্থায়ী সমাধান তারা দিতে পারে। এরকম একটা কমিটি হোক বা একটা মন্ত্রণালয় হোক। আমরা যেটা বলি যে এখানে 44 লক্ষ শ্রমিক কাজ করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় 5 কোটি লোকের যেখানে জড়িত, সেখানে একটা মন্ত্রণালয় হওয়া উচিত আমরা মনে করি। এখন একটা ওয়ান স্টপ সেলের মতো, যেখানে আমি একবারে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ আজকে আমি যদি ইনভেস্ট করার পরে দেখা যায় যে আমি যদি ইনভেস্ট করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত যখন গেলাম, তখন আমাকে গ্যাস কানেকশন দিচ্ছে না, তখন আমাকে ইলেকট্রিক কানেকশন পাচ্ছি না, তাইলে আমার ইনভেস্টমেন্টটা কিন্তু বছরের পর বছর ওইভাবে পড়ে থাকে, আমি ব্যাংকে লাইবিলিটিজ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে যখনই পারমিশনটা দিবে যে আমি একটা ইন্ডাস্ট্রি করবো এখানে, আমি যখন বলবো আমাকে পারমিশন দেওয়ার সাথে সাথে আমাকে বলতে হবে যে তোমাকে আমি গ্যাস কানেকশন এত সময় দিতে পারবো, অথবা তুমি করো না, তাহলে আমি করবো না। আচ্ছা, এই জন্যই একটা জায়গায় সমাধানের জন্য একটা জায়গা থাকা দরকার, এটা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এবং শ্রমিকদের বেতন ভাতা, এর জন্য আমরা বলছি যে একটা এক্সিট প্ল্যান থাকা উচিত। যে মালিক তার প্রতিষ্ঠানটা চালাতে পারলো না, সে যদি ব্যাংকের লায়াবিলিটিসে জর্জরিত হয়ে যায়, তাহলে সে যখন ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে চলে যাবে, তখন সে কিভাবে তার সমস্যার সমাধান করে যাবে, এরকম একটা এক্সিট প্ল্যান আমরা সরকারের কাছে চাচ্ছি। কারণ ব্যাংকে আমি ব্যবসা করি, এখন ফ্যাক্টরি, যেমন আমি 30 বছর ব্যাংকের সাথে ব্যবসা করছি, ব্যাংকে আমার সাথে ব্যবসা করে নাই, 30 বছরের টাকা পাইনি আমার কাছ থেকে। তাহলে আজকে যদি আমি হঠাৎ করে বিপদে পড়ি, তাহলে ব্যাংকেরও দায়িত্ব আছে যে আমাকে আবার রিইনভেস্টমেন্ট করে আমাকে এখান থেকে বের করে আমি ব্যবসাটা চালিয়ে নিয়ে আবার যাতে ব্যাংকের টাকাটা শোধ করতে পারি। ব্যাংকের দায়িত্ব তো এখান থেকে এড়াতে পারে না। সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যবসায়িক প্ল্যানটা আসলে একটা প্রতিষ্ঠানকে দুর্ঘটনা তো সবসময় হইতেই পারে, রাইট, সেটাই হতে পারে। তার জন্য ইন্স্যুরেন্স থাকবে, তার জন্য সেই ইন্স্যুরেন্স কোম্পানিরও ওই রকম দায়িত্ব থাকতে হবে যে ইন্স্যুরেন্স আমি করা থাকলে যেন আমি ইন্স্যুরেন্সের টাকাটা পাই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামান্য ভুল থাকলে সেটা দেখায় আমাদেরকে ইন্স্যুরেন্সের ক্লেম আমাদের আর অন্য আলোচনা আসতে হবে, কারণ সেখানে হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে ক্লেমটা যথাযথ হয়নি। ইন্স্যুরেন্স যখন আমরা করি তখন তো ওদের লোকে এসেই করে নেয় এবং ওরাই সবকিছু আমাদেরকে শিক্ষা দেয়, কারণ তারাই জানে ভালো, আমরা তো অত ভালো জানিও না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে যখন ক্লেমটা হয়, যখন ইন্স্যুরেন্সটা করে, তখন তাকে চরিত্র একরকম, ক্লেমটা হলেই তাদের চরিত্রটা আরেকরকম হয়। আমি বলবো সিদ্দিক ভাই হয়তো খুব মানে ক্ষোভ নিয়ে বা দুঃখ নিয়ে এক্সিট প্ল্যানের কথা, আমি বলবো যে সাস্টেইনেবিলিটি প্ল্যান থাকা উচিত। এক্স্যাক্টলি, যে কিভাবে আমার এই ব্যবসা যে কোনো ক্রাইসিস মোকাবেলা করে টিকে থাকতে পারবে, রাইট, এবং এই সমস্ত ক্রাইসিসেরই মাসুল দিতে হবে শ্রমিককে, এটা তো হতে পারে না। সবাই শেয়ার করবে, এবং শ্রমিককে দিতে হয় না, মালিককেও দিতে হয়, কারণ মালিক তো তার
সহায় সম্ভব না, সব আমরা হারিয়ে সেটাই- বন্ধ করে সেটাই দিচ্ছে, বলছি। তখনই সবাইকে তাকে share করতে হবে। শ্রমিকও দিতে হবে। সবাইকে আমাদের share করতে হবে। শ্রমিকরা মজুরির জন্য শেয়ার করতে পারে না। আচ্ছা। আমি যে এটা শ্রমটা পেতে দিয়ে হবে। ফেলেছি এটা পেতে হবে। সেটার জন্য আমি শেয়ার করতে পারি না। জনাব আহমেদ, সুতরাং এটা আপনি- সাস্টেনেবল জনাব প্ল্যান থাকতে হবে। আমরা আমরা- মালিক শ্রমিক সবাই মিলিয়ে শিল্পটা এগিয়ে যাবে, সেটা আমরা চাই। জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প দিন, আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের এই ছিল আজকের মধ্যে খাদ্য মধ্যে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।